শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর দিনের প্রত্যাশা রেখে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি কাজী রওশন আরা সাকি এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। প্রিয় দর্শক, প্রতিটি সকালই যেন সবার সুন্দর হয় সেটি আমাদের কামনা, কিন্তু প্রতিটি সকালই কিন্তু সুন্দর হয় না, মাঝে মাঝে সকালগুলো হয়ে ওঠে বেশ ভারী। আজকের সকালটিও এমন। সম্প্রতি আমরা হারিয়েছি শিক্ষক এবং লেখক ইফতেখার মাহমুদকে, যিনি এসেছিলেন আমাদের এই রাঙা সকালের আয়োজনে 2017 সালের 19 এপ্রিলে। চলুন তার স্মরণে সেদিনের আয়োজনটি আমরা আজকে দেখে নেই। আমাদের সঙ্গে যিনি আছেন তিনি একজন লেখক এবং শিক্ষক ইফতেখার মাহমুদ। চলুন তাকে প্রথমেই আমরা শুভ সকাল জানিয়ে নিই। শুভ সকাল। শুভ সকাল। আমরা যেটা আপনার সম্পর্কে বলছিলাম, শিক্ষক এবং লেখক আপনি, এই গল্পে আমরা নিশ্চয়ই ফিরবো, কিন্তু তার আগে আমরা একটু শৈশব থেকেই বরং শুরু করি। আমরা যতদূর জানি যে রংপুর জেলার পীরগঞ্জের চত্রা গ্রামে আপনার নানা বাড়িতে জন্ম হয়েছিল আপনার, এবং বেড়ে ওঠা কি ওখানেই? জন্মের পরপর আমি আসলে, আমার বাবা সিলেটে ছিলেন সে সময়, পূবালী ব্যাংকে চাকরি করতেন। চাকরির সূত্রে আমরা ওখানে থেকেছি, বছর সাতেক থেকেছি। মাঝে মাঝেই নানা বাড়ি আমাদের রংপুর, চত্রা গ্রাম, ছড়ানো জায়গা, সেখানে একটা সময় আমার কাটে। 2 মাস 3 মাস 2 মাস 3 মাস করে করে কেটেছে। চত্রা আসলে অন্য যে কোনো গ্রামের মতোই অবারিত। ওখানে যেটা হতো, আমার নানা বাড়িতে আমরা এক ধরনের স্বাধীনতা পেতাম জীবনে বড় হওয়ার জন্য। এখন আমার মনে হয় যে শৈশবে মনোযোগ এবং অমনোযোগ দুটোই লাগে। তো বাবা মা তো সবসময় খুবই মনোযোগী হয়। আমার বাবা ব্যাংকে চাকরি করা, ওই সময়ে বাংলাদেশের যে বিকাশ পর্ব, সেই সময় বাবা চেয়েছেন যে ছেলে পড়ুক, পড়ে বড় হোক। আমার বাবা ডিসিপ্লিনড প্যাটার্নের। তো ওই অবস্থায় যখনই আমরা নানা বাড়ি ফিরতাম, তখন ওখানে একটা অমনোযোগের আবহ ছিল। যে কোনোখানে যাওয়া যেত, পাশের বাসা, তার পাশের বাসা, ওখানকার যে ধরনের মানুষেরা ছিল তাদের সঙ্গে, তাদের ছেলে মেয়েদের সঙ্গে ঘুরে ঘুরে বেড়াতাম। মাঠ, গাছপালা, পুকুর, দূরের স্কুল। আমার 3 খালা ছিলেন, মা সহ 4 বোনেরা। তো ওই সময় তাদের সঙ্গে আমি বড় মেয়ের ছেলে। সেই বড় মেয়ের ছেলে হিসেবে আমার মনে হয় আমি বেশি যত্ন, মমতা, আদর পেয়েছি। ওই স্নেহ সম্ভবত আমাকে, আমার শৈশবকে এখনো মনে হয় আমার কাছে যে আমাকে পুষ্ট করে রেখেছে। এটা লাগে আমরা যখনই সংকটে পড়ি, ছোটবেলায় আমাদের ওই সময়ের বেড়ে ওঠার দিকে আমরা ফিরে যাই। এটা হয় সব সময়। এবং ওই ফিরে যাওয়াটা আমাকে মনে করিয়ে দেয় যে আমি সম্ভবত মমতা পেয়েছি, ভালোবাসা পেয়েছি। সংকটে আত্মীয়দের যে স্মৃতি, আপনজনদের যে স্মৃতি, এটা আমাদেরকে বাঁচিয়ে রাখে। শৈশব আমার কাছে খুবই বর্ণময় এরকম না, কিন্তু একই সঙ্গে অবহেলারও না। আমার মা বাবা তারা আন্তরিকভাবে চেষ্টা করেছিলেন ওই সময়টায়। এরপরে আমরা সিলেটে যে সময়টায় কাটাই। এটা কি বাবার পোস্টিং এর জন্য? আমার বাবা পূবালী ব্যাংকে চাকরি শুরু করেন 80 সালের শেষের দিকে, পোস্টিং এর জন্য সিলেট, সুনামগঞ্জ, ছাতক, এই অঞ্চলগুলোতে কাটাই। সিলেট অর্থনৈতিকভাবে লন্ডনের সাথে খুব যুক্ত। আমরা চাকুরিজীবী একটা পরিবার, যেখানেই থাকি না কেন আমাদের আশেপাশে, এখন যেমন বিদেশে থাকা লোকজন ইউনিয়নগুলিতে থাকে, ওই সিলেটের সময় আমাদের সঙ্গে থাকতেন। আমাদের আশেপাশে আমরা বলতাম যে উনি লন্ডনী, ওরা লন্ডনী, লন্ডনী ভাবি, লন্ডনী চাচা, আমার মা বলতেন। সিলেটি বলতেই আমরা আসলে এরকম একটা আবহ ছিল, এবং এটার সঙ্গে বৃত্তের সম্পর্ক আছে। আমরা একটা কাজ করি, আমরা এই গল্পে আবারও ফিরবো, আপনার সম্পর্কে একটু দর্শকদেরকে জানাই, তারপর আমরা গল্পে ফিরে আসবো। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে পাঠ গ্রহণ শেষে বর্তমানে ইস্টার্ন ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন আমাদের আজকের অতিথি ইফতেখার মাহমুদ। লেখালেখির শুরুটা হয়েছিল ছোটবেলাতেই। গল্প, উপন্যাস তার লেখার মূল বিষয়। পাশাপাশি গবেষণাধর্মী বিভিন্ন লেখাও লিখে থাকেন তিনি, যা বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে শিকড়ের শাখায় মেঘে, হে দিক বিদিক, হে অদৃশ্য, কথা আর গল্পের জীবন অন্যতম। এবং এই সব গল্প এবং এই লেখাগুলো বেশ জনপ্রিয়তা লাভ করেছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিল্পকর্ম নিয়ে কাজ করার লক্ষ্যে প্রতিষ্ঠিত খামখেয়ালি সভার প্রতিষ্ঠাতা সদস্য তিনি। দর্শক, চলুন এই মানুষটির কাছে আমরা আবার ফিরি।
জি, যে গল্পে ছিলাম সিলেটি মানেই লন্ডনী। হ্যাঁ, সেই জায়গায় আমরা তো একটা বৃত্ত কাঠামোর মধ্যে, আবহের মধ্যে থাকতাম। অল্প বেতনের ব্যাংক কর্মকর্তার ছেলে হিসেবে আমি চারপাশে ওই ওই আবহটার মধ্যে বড় হতে হতে এক ধরনের সংকটেও পড়তাম। শৈশব শুধুমাত্র উৎসব, শৈশব ছুটে বেড়া এরকমও না। এই সংকটটা কি নিজে থেকেই একটা সময় মানসিক বুঝতে সংকট পারিনি। নাকি আলটিমেটলি না, না, বাহ্যিক? এটা 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 কালচারাল এবং এটা অর্থনৈতিক। সেটা অনেক পরে এখন আমি বিশ্লেষণ করতে পারি, কিন্তু শিশু বয়সে না মনে ছাপ পড়ে। মানে আমরা কিভাবে চলছি, আমাদের খাবার অ্যারেঞ্জমেন্ট কেমন হচ্ছে, আমাদের কাদের সঙ্গে মিশছি, বাসায় মানুষ কমলা নিয়ে এলেও সেটা আমাদের জন্য কিরকম উৎসবের হয়ে যাচ্ছে, মিষ্টি খাওয়াটা কতদিন পর পর ঘটছে, সেহরিতে উঠে আমরা কি খাচ্ছি, এই কেটলিতে পানি গরম করে, আই ক্যান রিমেম্বার পানি গরম করে পানি ঢালছে, ওই গুঁড়ো দুধ নিচ্ছি, কোনো কোনো দিন দেখছি যে গুঁড়ো দুধের জায়গায় চিনি আর রুটি দিয়ে আমরা খাচ্ছি। এরকমও স্মৃতি আমার মনের মধ্যে আছে। 4-5 বছর থেকে ছোটদের বোধহয় স্মৃতি গেঁথে যায়। তো যাই হোক, তার মধ্যে যেটা সবচেয়ে শক্তিশালী ছিল, আমার বাবা চাইতেন যে আমরা বিভিন্ন বিষয়ে আগ্রহী হই। আমার মা পড়তে বসাতেন, এখন আমি এগুলো কালেক্ট করি তাদের কাছ থেকে শোনা তথ্য। আর আমরা নাটোরে আসি 7 বছর বয়সের, আমার 7 বছর বয়সে। তো তার আগের যে সমস্ত ঘটনা আমাদের মনে পড়ে সিলেটের, সেগুলোকে আমি ওই বয়স ওইভাবে মেলাই যে 87 সালের আগে আমি সিলেটে ছিলাম। নদী ছিল একটা, কুশিয়ারা নদীর পাশে আমরা থাকতাম। কুশিয়ারা নদীর স্মৃতি আমার মনে পড়ে, এবং হয় কি দূরের জিনিসপত্র যা অবারিত সেগুলো যদি শৈশবে আসে, আমার ধারণা সেগুলি যদি শৈশবে আসে তাহলে মনে কালিমা থাকে না, মনে হয় যে একটা বড়র মধ্যে আমরা আছি। জীবন কিন্তু প্রত্যেকের নিজের জায়গা থেকে বড় কল্পনা করার। আমরা বড়র মধ্যে থাকি বা না থাকি, যিনি মনে করেন ততটুকুই তো সত্য যতটুকু আমরা সত্য বলে বিশ্বাস করি। True. এই অবস্থায় আমি ফিরে গিয়ে দেখি যে ওই সময়টা আমাকে অনেক ধরনের শক্তি দিয়েছে, বিপর্যস্ত করেনি, কোনো দুঃখের ঘটনা ঘটেনি। আমার বাবা মা মারা যায়নি, গুরুতর অসুখ হয়নি, কেউ অত্যন্ত কষ্ট দেয়নি। স্কুল কেবল শুরু করেছিলাম, সেটা আনন্দের ছিল। কান্নাকাটির ঘটনা রয়েছে, স্কুলে গিয়ে আমরা বিপদে পড়ে গিয়েছিলাম, বাট সিলেট আমাকে আনন্দ দিয়েছে। সিলেট থেকে নাটোরে চলে আসলেন, জি। সেটা কি বাবার পোস্টিং হলো এই কারণে? জি, নাটোরে আমার বাবা ব্যাংকের চাকরি সূত্রেই চলে আসেন। এখানে এসে আমার স্কুল শুরু হয়, এবং আমরা নাটোরে শহরে একটা বাড়ি তৈরি করে ওখানে থাকা শুরু করি। নাটোর একটা আনন্দময় সময় আমার জীবনে শুরু করিয়ে দেয়। সে সময় আমার স্কুলে পড়া হয়, নাটোরে একটি নতুন স্কুল তৈরি হয়, মনীষা ভবন, আমরা সেখানে পড়া শুরু করি। খুব যত্ন করে একজন শিক্ষক স্কুলটাকে গড়ে তুলছিলেন। এরশাদের সেই আমলের কথা আমরা, রাজনৈতিক একটা পাঠ পরিবর্তন হচ্ছে, 87, 88, 89 দেশে হুসেন মোহাম্মদ এরশাদের পর্ব শেষ হতে যাচ্ছে। সে সময় সাংস্কৃতিক আন্দোলন চলছে নাটোর শহরকে, দেশের জেলা শহরগুলোতে সে সময় এ ধরনের অনেক কার্যক্রম চলতো। তো আমাদের স্কুলটা ওই সমস্ত অ্যাক্টিভিটির একটা অংশ ছিল। আমরা ছোটবেলায় ছবি আঁকা, গান গাওয়া এগুলো ঠিক দেখানোর জন্য না, খুব যত্ন করে ছেলে মেয়েদের গড়ে তোলার মধ্য দিয়ে বড় হই। ওখানে 2 বছর সময় আমার কাটে, আমার বোনও পড়েছে ওই স্কুলে। এরপরে আমাদের স্কুল বদল হয়, আমার বাবা মা যত্ন করে আমাকে পড়ানোর চেষ্টা করছেন। ওই সময়েই আমাদের বাড়িতে শিশু পত্রিকা, শিশু একাডেমি রাখা হতো। আমার মনে পড়ে যে ধানশালিকের দেশ বাংলা একাডেমির একটি কাগজ ছিল, ওটা আমাদের বাসায় আসতো, আমার মামা নিয়ে আসতেন। বাবাও আমাদেরকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে নিয়ে যেতেন। 16ই ডিসেম্বর, 26শে মার্চ, এই অনুষ্ঠানগুলো জেলা শহরে বেশ আয়োজন করে করা হতো। বিভিন্ন ধরনের প্রতিযোগিতায়, লাইব্রেরিগুলি প্রতিযোগিতার আয়োজন করতো, সেখানে যেতাম। ওইভাবেই 80-র দশকের ছেলেমেয়েরা মোটামুটি বড় হয়েছে। তো ওই প্রক্রিয়ার মধ্যে আমার একটা বই পড়ার অভ্যেস গড়ে ওঠে। আমি এমনি খেলাধুলায় তেমন একটা ভালো ছিলাম না, দৌড়াদৌড়ির কাজ করতাম, কিন্তু কাইন্ড অফ গুডি, এই লেখা পড়া এগুলির মধ্যে থাকতাম। স্কুলের রেজাল্ট একটু ভালো করার একটা চেষ্টা ওই সময় ছিল। তো বাংলা বইগুলি পড়তাম, উঁচু ক্লাসের যে বাংলা বইগুলি আছে, 6, 7, 8, 9, আমার মায়ের ডিগ্রির কিছু বই ছিল, সেগুলির সঙ্গে আমার পরিচয় হয়। আমার মনে হয় এখন যে ওই সমস্ত বই আমাকে উপকৃত করেছে, সমৃদ্ধ করেছে, একটা বহুদিকে যাওয়ার একটা দরজা, অনেকগুলো দরজা আই শুড রাদার সে, খুলে দিয়েছে। দ্যাট ওয়াজ এ হেল্প ওই সময়। এই আগ্রহটা কি কার কাছ থেকে এলো? এটা খুবই বলা মুশকিল আসলে। জিন মানুষের ভেতরে খুব মুশকিল বলা যে কিভাবে তৈরি হয়। আমার সম্ভবত গল্প ভালো লাগতো, সম্ভবত একটা জিনিসকে যেমন দেখা যায়
তার বাইরে গিয়ে দেখবার একটা প্রবণতা আমার মধ্যে ছিল। এটি থাকে, প্রত্যেকেরই থাকে। আমি এটাকে পছন্দ করতে শুরু করেছিলাম। হয় কি, একটা না পারা আর একটা পারার দিকে নিয়ে যায়। অন্য জিনিসগুলি বোধহয় আমি কম পারতাম, সে কারণে আমার আগ্রহ তৈরি হয় যে লিটারেচারের মধ্য দিয়ে আমি নিজেকে নিবেদিত করে রাখবো, আনন্দটা ওখান থেকে আমি পেতে শুরু করি। টেলিভিশন, মিউজিক এসব অ্যারেঞ্জমেন্ট অত ছিল না, আমাদের ক্যাসেট প্লেয়ার অনেক পরে আসে। টেলিভিশনও দেখার ব্যাপারে বেশ একটা কড়াকড়ি ছিল। এই সমস্ত কড়াকড়ি, বই পড়াটা ঠিক অন্যের পারমিশন লাগে না, লুকিয়ে পড়া যায়, আড়ালে গিয়ে পড়া যায়। বই পড়া আমার কাছে সহজ উপায় ছিল নিজেকে সমৃদ্ধ বা আনন্দিত করবার। বাইরে যাওয়ার ব্যাপারে বেশ এক কড়াকড়ি ছিল। বাইরে গেলেই বোধহয় নষ্ট হয়ে যেতে পারে, অন্যদের সঙ্গে মিশতে পারে। তো আব্বু যে সময় থাকতো না সে সময় আমি যেতাম। আমাদের মাও শাসন করতেন, তবে তিনি একটু ছাড়ও দিতেন, যাক ঘুরে আসুক। আব্বু আসার আগে দৌড়ে ফিরে আসতাম। এই সমস্ত অবস্থার মধ্যে দিয়ে কেটেছে। এরপরে বড় বিকাশটা আমার ঘটে ক্যাডেট কলেজে। আমি সৌভাগ্যবান যে আমি ক্যাডেট কলেজে পড়ার সুযোগ পেয়ে যাই। এমন কিছু ট্যালেন্টেড ছিলাম না। ক্যাডেট কলেজ অনেক বড় আয়োজন করে রাখে, কড়াকড়ি ছিল নিঃসন্দেহে। সহপাঠীরা অসাধারণ ছিল। ক্যাডেট কলেজ আমার কাছে আমার অসাধারণ সব সাথীদের সাথে পড়ার একটা অভিজ্ঞতা। অনেক কিছু পাড়া ছেলে মেয়ে আমার চারপাশে এলো। তো আমার যেরকম সাংস্কৃতিক আবহ ছিল, ক্যাডেট কলেজে গিয়ে আমি তার চেয়ে বড় আবহের মধ্যে বড় হওয়া, বড় আয়োজনের মধ্যে বড় হওয়া ছেলে মেয়েদের সঙ্গে মেশার সুযোগ পেলাম। ভালো ছবি আঁকা, ভালো গান গাওয়া, ড্রাম বাজাতে পারা, দারুণ ক্রিকেট খেলা, অসম্ভব প্যারোডি বানানো প্রতিভাবান ছেলে মেয়ে, এগুলি সম্পর্কে আমার অত ধারণা ছিল না। অনেক বই পড়া বন্ধুবান্ধব পেলাম। কয়েকজন ছিল, তারা আমার জীবনে সত্যি খুবই প্রভাব বিস্তার করেছে। তাদের বই পড়ার জগৎ আমাকে প্রভাবিত করলো। লাইব্রেরি খুব ভালো ছিল, শিক্ষকেরা যত্নশীল ছিলেন। আমি আসলেই খেলাধুলা তেমন ভালো পারতাম না, কালচারালিও খুব ট্যালেন্টেড না। ক্যাডেট কলেজে হয় কি, যারা খেলা পারে ওরা হচ্ছে হিরো, দারুণ পপুলার। যারা এরপরে স্টেজে কাজ করে ওরাও ভালো, কিন্তু যারা পড়াটা পারে তারা তৃতীয় মাত্রার, মানে পড়া তো সকলেই পারবে। তো আমি তৃতীয় শ্রেণীর পড়া পারি, ক্যাডেট কলেজে সকলেরই পড়া পারার কথা, তো আমি ওটা ভালো করে করার চেষ্টা করতাম। সম্ভবত বই পড়া, বিশ্লেষণ করা আমার অন্য না পারার কারণে এই জায়গায় আমাকে বেশি আমি অ্যালাউ করেছি যে বই পড়ো। আমার ভালোও লাগতো। লাইব্রেরিতে আমাদের সমৃদ্ধ ছিল। এই সময়ে আমার বন্ধুরা লিখতো, আমার লেখার মধ্যে ঢুকে পড়া আরও পরে। এই এইচএসসি পরীক্ষার পরে আমরা যখন ক্লাস 11-এ, তখন আমার মধ্যে আমি লিখে প্রকাশ করার একটা তাড়না অনুভব করি। ওই সময় কাগজ ছিল, কাগজে লিখলাম। আমার বন্ধু আবদুল্লার নাম আমি বারবার উল্লেখ করি, আবার উল্লেখ করি। ও গল্প লিখতো, ও এখন আর্মিতে রয়েছে। ওর গল্প লেখা আমাকে খুবই উজ্জীবিত করে। আমার বন্ধুদের মধ্যে এলাহি এবং মাহফুজ, ওদের চিন্তা আমাকে উজ্জীবিত করেছে প্রবলভাবে। ওই সময়ে আমরা ক্যাডেট কলেজের ওই প্রেরণা নিয়ে ঢাকায় যখন আসি, হুমায়ুন আহমেদের লেখা আমাদের সময়ের সকলকেই হয়তো প্রভাবিত করেছে বা একটা সময় পর্যন্ত আবিষ্ট করে রাখে। আপনি যখন ইন্টারে পড়ছেন সেই সময়টাতে মোটামুটি নিজের একটা লেখালেখির চিন্তা ভাবনা আসলো নিজের ভেতরে আপনি, এবং সে সময় আপনি ক্যাডেট কলেজে। তো যেটা জীবন একটু আগে বলছিল যে ক্যাডেটে সাধারণত পড়লে আমরা যেটা দেখি হয় আর্মি অফিসার হয়, কিংবা নেভিতে চলে যায়, কিংবা বিমান বাহিনীতে চলে যায়। কিন্তু আপনি বিশ্ববিদ্যালয়ে, তাহলে ক্যাডেট কলেজগুলি তৈরি করা হয়েছে যে তারা একটা ফিডার আর্মিতে যাওয়া। এক্স্যাক্টলি। আপনার ক্ষেত্রে সেটা ব্যতিক্রম হলো বোধহয়। অনেকের ক্ষেত্রেই এখন ব্যতিক্রম হয়। রাইট। আমি পড়তে চেয়েছিলাম, এটা একটা কারণ ছিল। আরেকটা ছিল যে আমি বললাম যে আমি খেলাধুলায় তত ভালো ছিলাম না, অত স্পোর্টই না, লেস অ্যাম্বিশাস। আর্মিতে যাওয়া, এরকম একই রকমের ডিসিপ্লিন জীবনের মধ্যে আবার ঢুকে পড়া, এই ব্যাপারে বোধহয় আমার সে সময়ে মনে হচ্ছিল যে এটা আমার জীবন বোধহয় হবে না। এর চেয়ে বরং বিশ্ববিদ্যালয়ে পড়বো, পড়ার মধ্যে থাকবো, এরকম হতে পারে। তার মানে ডেফিনেটলি বাবা মা হতাশ হয়েছে, কজ ক্যাডেটে যারা দেন বাবা মা, তাদের একটা প্ল্যানিং থাকে যে আমার ছেলে আর্মিতে যাবে। আমার বাবা হয়তো চাননি। হ্যাঁ, আমার বাবা অপেক্ষাকৃত উদার মানুষ। উনি ঠিক আমাকে কোনো কিছু হতে হবে এমন বলেননি, চাপিয়ে দেননি, আসলেই করেননি আর কি। মানে টেলিভিশনের অনুষ্ঠান বলে বলছি না, আমি যখন ফিরে চিন্তা করি আমার মনে হয় যে আমি অনেক কিছুই পারিনি। উনি দুঃখ পাওয়ার বাবা মা দুজনের জন্যই কারণ রয়েছে, কিন্তু একই সঙ্গে বারবার আমাকে শুনতে হয়নি, বা আমার অনেকগুলি না পারা আছে, বেশ না পারা আছে জীবন জুড়ে। সেগুলির জন্য আমাকে তারা খুব বেশি
দায়ী বা দোষী করেননি। আমার মনে হয় দুঃখ নিয়ে ওটা নিজে বহন করেছেন যে না, হয়তো আরো ভালোভাবে ভালো ছেলে কিছু মেয়েদের করবে। Right. করা যেতে পারতো বা হয়তো হবে। রাইট। তো বিশ্ববিদ্যালয় কোথায় হলো? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়া শুরু করি। ওই সময়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি, বাংলা বিভাগে, আমি পড়েছিলাম আইন বিভাগে। বাংলা বিভাগের অনেকের সঙ্গে আমার পরিচয় ঘটে। সাহিত্যের একটা আবহ সে সময় ছিল। চিহ্ন বলে একটি পত্রিকা শহীদ ইকবাল স্যার করতেন, প্রফেসর বাংলা বিভাগের। ওটা দ্বিতীয় সংখ্যা থেকে লিটল ম্যাগাজিন, ওর সঙ্গে আমি যুক্ত হওয়ার সুযোগ পাই এবং ওখানে যে আবহের মধ্যে আমি ছিলাম, যারা ওই সময় চিহ্নের সঙ্গে ছিলেন তারা বেশ গুরুত্বপূর্ণ অবস্থায় এখন পৌঁছে গিয়েছেন এবং আমার সাহিত্যের মূল পাঠের একটা অংশ ওখানে ঘটে। বাংলা বিভাগের ভালো ছাত্রদের একটা আবহ, যারা চায় যে মূলধারা সাহিত্যের নিষ্ঠা, নিরীক্ষা, শ্রম এ সমস্ত দিয়েই থাকবো, তাদের সাথে পরিচয়, তাদের সান্নিধ্য, সৈকতে মারেফিন আমার বন্ধু, ও খুব উপকারী বন্ধু ছিলেন, আতিক ভাই ছিলেন, আমরা সমৃদ্ধ হয়েছি। এই একই সময়ে আমরা আবার বগুড়ায় থাকতাম। আমার বাবা অফিস বদলে, মানে তার ট্রান্সফার হলো বগুড়ায়। ওখানেও আমরা, আনোয়ার আহমদ ছিলেন, আপনারা শুনে থাকবেন। আনোয়ার আহমদ হচ্ছেন ছোট কাগজের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। উনি বগুড়ায় শেষ সময়টা কাটান, বয়স্ক মানুষ, 60। ওই সময় ওনার সঙ্গে আমার পরিচয় হয়। উনিও লেখার ব্যাপারে অসম্ভব উৎসাহ জাগাতেন। তরুণদের নিয়ে লেখানো, বিভিন্ন বিষয়ে লিখতে বলা, এই জিনিসগুলো ওনার সান্নিধ্যে এসে আমি এগুলোর সঙ্গে পরিচিত হই এবং নিয়মিত ওনাকে লেখা দিতে হতো। ওই সময়ে যারা বগুড়ায় লিখতেন তাদের সাহচর্য আমাকে, আমার মনে হয়, ভেতরে ভেতরে লেখক হওয়ার একটা প্রেরণা দেয়। জি, লেখালেখি মানে একটু অন্যরকম লাগছে, কারণ পড়েছেন আপনি আইন বিভাগে, তারপর লিখছেন। কি লিখতে আসলে ভালো আসলে লাগে? আমরা যখন বড় হচ্ছি সকলেই, 21, 22, 23, সেই সময় আমরা জীবনকে একটা অর্থবোধক দিকে নেওয়ার একটা চিন্তা করি। 21, 22 খুব অ্যাম্বিশনের বয়স। তো ওই সময় যে সমস্ত বই পড়ার সুযোগ পেয়েছিলাম, আমার বারবার মনে হতো যে যা আমি চিন্তা করি, যা আমি পড়ি, যা আমি ভাবি, প্রত্যেকেই ভাবে, কিন্তু সেটা হারিয়ে যায়। আমার চিন্তা আমি নিজেই মনে রাখতে পারি না। এই যে মনে রাখতে পারি না, আমার আনন্দ আমি মনে রাখতে পারি না, ভুলে যাই, এগুলো লিখে রাখলে আমি ভুলি না। এই একেবারে আদিম গুহামানবদের মতো মনে হওয়া, যে লিখে রাখলে টিকে থাকে। তো ওই জায়গা থেকে প্রথম আমার লেখার একটা প্রেরণা আসে। এরপরে এই লেখাকেই আবার অন্যের কাছে নিয়ে যাওয়ার একটা আয়োজন, মানুষকে আবার দেখানোর একটা কাজ শুরু হয়। তখন সাধারণভাবে আমি বুঝতে পারি লেখা আবার প্রকাশ এবং প্রবাহের একটা স্বীকৃত মাধ্যম, নিয়ে আসা যায়, অন্যকে বলা যায়। তখন আমি আমার যা অনুভূতি, যা অনুভব করি, যা ভাবি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ইচক দুয়েন্দে বলে একজনের সঙ্গে আমার পরিচয় হয়। কোচি স্যার বলে আমরা ডাকতাম। উনি আখতারুজ্জামান ইলিয়াসের দ্বিতীয় বইটার প্রকাশক ছিলেন, খোয়ারির, খুবই গুরুত্বপূর্ণ লোক। ওনার সঙ্গে পরিচয়টা আমাকে একটা জিনিস শেখায়, যে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো চিন্তা করা। আইডিওলজি রুলস, আইডিয়া রুলস। চিন্তা যিনি করেন তিনি অন্যদেরকে চিন্তায় বাস্তবায়নে কর্মী হিসেবে নিয়োগ করেন। তো আমি ভাবতাম, এটা হাস্যকর শোনাতে পারে, আমি আসলেই ভাবতাম, বসে বসে ভাবতাম। ভাবা আমার খুব প্রিয় কাজ। এখানে কেউই নিয়ন্ত্রণ করতে পারে না। ভাবা যে বিস্ময়কর কাজ, কারো নিয়ন্ত্রণ নাই। তো এই স্বাধীন জায়গাটা, একমাত্র স্বাধীন জায়গা আমরা মনের ভেতরে পাই। তো এই ভাবা, চিন্তা করা, লেখার মধ্য দিয়ে সেটার প্রতিফলন ঘটানো আমি যায়। একটু এই জায়গাটাই আপনার কাছ থেকে একটু বেশি সময় নিব, কারণ আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা সম্পর্কে আমাদের কিছু জানার আছে। একটা হচ্ছে ভাবনার জগৎ তো অনেক বেশি বিশৃঙ্খল প্রতিটা মানুষের ক্ষেত্রেই, যেটা হয় আমরা ভাবতে শুরু করলাম একটা জায়গায়, চলে গেলাম আরেক জায়গায়, সেটা স্বপ্ন, কল্পনা। তাহলে ভাবনা এবং স্বপ্নের জায়গাটা আসলে আমরা বিশ্লেষণ করাটাকে আমরা পিওর চিন্তা বলছি। মানে কেন আপনি এই প্রশ্নটা আমাকে জিজ্ঞাসা করলেন, এটা চিন্তা করতে থাকাটা হচ্ছে বিশ্লেষণ করা। আপনার কৌতূহল হলো এইটুকু ভেবে থেমে যাওয়াটা হচ্ছে ইতি। তার মানে ভাবনার একটা মোটিভেশন, মানে ভাবনার একটা গোল থাকতে হবে। সব সময় থাকে না, কিন্তু কারণ খোঁজার যে প্রেরণা এবং এর পেছনে যে পরিশ্রম, সেই পরিশ্রম গভীর আনন্দের। আমার একটা প্রশ্ন ছিল যে যারা আইন পড়েন, রাইট, আমরা সাধারণ মানুষ যারা, তারা ভাবি যে ল তো দেয়াই আছে, সেটা বদলানোর কোনো অবকাশ নেই, সুতরাং আমাকে মুখস্থ করতে হবে। সেখানে বিশ্লেষণটা বা ভাবনার বিষয়টা কিভাবে আসলে অ্যাড করা হয়? আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি, আমার অসাধারণ কয়েকজন শিক্ষকের সঙ্গে ক্লাস করার সুযোগ ঘটে এবং তারা যেটা আমার মনে হয় আমার মধ্যে জাগিয়ে তুলতে পেরেছিলেন, আমাদের অনেকের মধ্যেই, সেটি হচ্ছে যে আইন পড়ার পাশাপাশি প্যাশনেট হওয়া খুব জরুরি। এটি আমি পরেও অন্য বিভিন্ন বিষয় পড়তে গিয়ে বুঝতে পেরেছি যে
আইন তো সাধারণত ন্যায় এবং অন্যায়ের তফাৎটা করে দেয় এবং এটি একটা আনুষ্ঠানিক প্রক্রিয়া, পার্লামেন্টের মাধ্যমে আসে বা আদালতের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত আসে। কিন্তু এরও আগে ন্যায় এবং অন্যায়ের ধারণাটা আমরা পাই হলো অনুভূতি থেকে। মানে প্রথমে বিষয়টি আমার খারাপ লাগতে হবে, একটা জিনিস আমার খারাপ লাগলো, অনেক মানুষের খারাপ লাগে, যখন ওটা আমাদের খারাপ লাগে তখন আমরা নির্ধারণ করি যে এটা বোধহয় ঠিক না। এই ঠিক নার পরে আসে এটা অন্যায়, এই অন্যায়ের পরে এটা ধরুন 200 বছর ধরে ঘটছে, এটা 300 বছর ধরে ঘটছে। তো প্রথমে অনুভব করতে হয় যেটা খারাপ না। যার তীব্র আবেগ, যাদের তীব্র আবেগ তারা অগ্রণী হয়ে চিন্তা করে যে এটা ঠিক না, এই ঠিক নাকে অন্যায় করা, তারপরে আসে রিজনিং। অনেক সময় আমরা একটু গোলমাল করে ফেলি, আমরা মনে করি যে মস্তিষ্ক এবং হৃদয় দুটো বোধহয় আলাদা জিনিস। আসলে মস্তিষ্কেরই হৃদয় আছে, মস্তিষ্ক এবং হৃদয় দুটো আলাদা জিনিস না। মস্তিষ্কের ভেতরেই আমাদের আবেগ এবং আমাদের যুক্তিবোধ থাকে, মস্তিষ্কেই যেহেতু থাকে। এবং যাদের বুদ্ধি বা যুক্তি কম, বিশ্লেষণী শক্তি কম, তাদেরকে ভালোবেসে আমরা বলি হৃদয় শক্তিশালী। আসলে হৃদয় শক্তিশালী না, বুদ্ধি কম। বুদ্ধি কম স্বীকার করতে আমাদের আপত্তি হয়। বিশ্লেষণী শক্তি তো পরিশ্রমের জায়গা, দায়িত্বের জায়গা, তাই না? তো ওই বিশ্লেষণী শক্তি এবং ক্ষমতা ল পড়তে পড়তে লয়ে যারা অগ্রবর্তী থাকেন তারা ওটা পান। আমি শিক্ষকতার প্রসঙ্গটা এসেছিল, কথা শেষ করতে পারিনি। শিক্ষকতায় যারা আইন পড়তে পড়তে দক্ষতা বেশি অর্জন করেন তারা আসলে আইনজীবী হন। যাদের গবেষণার ন্যাক থাকে তাদের মধ্যে ভালো ছাত্র, একদল ভালো ছাত্র নিঃসন্দেহে শিক্ষকতাও বেছে নেন। আমার ব্যাপারটা একটু আলাদা ছিল। ওই আমি বলি ওইটা যে যারা খুব ভালো গান ভালোবাসে তারা গান গায়, গান পারে, গান পড়ে, গান শেখে, গান গায়। আর যারা গান স্কুলে পড়ে টরে, অতটা ভালো গলা না, ওরা গানের স্কুলের শিক্ষক হয়ে যায়। এই আমার আইনের শিক্ষক হয়ে যাওয়া আর কি। সম্ভবত আদালতে আমি যে নিবেদন এবং পরিশ্রম দরকার, জীবনের যে এনগেজমেন্ট দরকার, সেটি আমার পক্ষে সম্ভব হতো না। ব্যক্তিগত জীবনের অনেক কিছু ত্যাগ করতে হয়। তো আমার বই পড়া, সিনেমা দেখা একটা বড় অংশ আমার জীবনে, আমার পরিবারে আমার স্ত্রী এবং মেয়ের সঙ্গে থাকা, এটিও খুবই বড় অংশ। সো আমি বিবেচনা করেছিলাম যে সম্ভবত জীবন যাপন করা জীবনে কিছু হওয়ার চেয়ে আমার জন্য গুরুত্বপূর্ণ। কিছু লোক নিশ্চয়ই অগ্রবর্তী হবে, 2-1জনকে তো আমরা ছেড়ে দিই যে না ঠিক আছে বেচারা বেঁচে থেকে কম্পেয়ারের জায়গা থেকে আপনি নিশ্চয়ই আপনার মতো করে বলবেন, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে শিক্ষকতা পেশাটাকেও অনেক মহান পেশা মনে করি। পেশা মহৎ হয় না, মানুষ মহৎ হয়। শিক্ষক হিসেবেও বহু নিচু লোক আমাদের জীবনে এসেছেন এবং তারা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছেন। অসাধারণ অন্য লোকও আছেন, টেলিভিশনে কাজ করা অসাধারণ লোক আমাদের মনোজগৎ বদলে দিয়েছে না। নাটক করা, আমরা কোনো একটা দুঃখজনক কারণে নাটক করা মহান কাজ বলি না। এটা সম্ভবত ভারতীয় অঞ্চলে শিক্ষকতায় যে ত্যাগ ছিল সেই ধারণা থেকে বলা হয়ে থাকে। কিন্তু গত 200 বছরে আসলে আমরা আধুনিক পৃথিবীর অংশ হয়ে গিয়েছি। শিক্ষকতা একটা পেশাই মাত্র। এই পেশায় মহৎ মানুষ যারা আছেন তারা মহত্ব প্রবাহিত করেন, ছাত্রদেরকে জাগিয়ে তোলেন, উজ্জীবিত করেন। যেমন একজন সংবাদকর্মী মহৎ হওয়ার পরে তার চারপাশে বিশ্লেষণী শক্তি দিয়ে প্রসঙ্গ উত্থাপন করে, জীবনযাপন করে, অসাধারণ একজন সংবাদকর্মী তিনি যখন আসেন তার ড্রাইভারের সঙ্গে যখন কথা বলেন, কথা বলতে বলতে তার ড্রাইভারকেও হয়তো তিনি জাগিয়ে তোলেন। নিঃসন্দেহে ওই মানুষ তো বড় হওয়া এবং মহৎ হওয়া একটু ভিন্ন পথ। যে যেই কাজে বড়, অসাধারণ। সাকিব আল হাসান যত বড় হতে থাকবেন বড় ক্রিকেটার হবেন। সাকিব আল হাসান তার ক্রিকেটের কাজের পাশে যদি অন্য কাজে অপরের উপকারের জন্য কাজ করেন তাহলে তিনি মহৎ ক্রিকেটার হবেন। বড় শিক্ষক এবং মহৎ শিক্ষকের তফাৎটা এই জায়গায়। বড় সাংবাদিক, বড় সংবাদকর্মী, বড় হতে 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 বড় রাজনীতিবিদ, কিন্তু তার জীবন যদি রাজনীতির বাইরে গিয়ে অন্য আরেকটি ক্ষেত্রে অন্যের, বৃহতের, বড়র, বেশির উপকারে যায় বা তার মধ্যে ওই বেদনা থাকে যে বৃহত্তর সমাজের জন্য, দুঃখ অনুভব করা কিন্তু জীবনের চূড়ান্ত অনুভূতি। আমরা যখন এখানে কথা বলছি বহু লোক নিশ্চয়ই কষ্টের মধ্যে আছে। এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছে তাদের ছোট ছোট যন্ত্রণা এই অনুষ্ঠানের পেছনে আড়াল করেই কিন্তু এই অনুষ্ঠানটা সফল হয়। ওইটা অনুভব করতে পারা, তাদের ওইটাকে কমিয়ে নিয়ে আসার চেষ্টা করার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আয়োজকরা মহৎ হন। বড় হচ্ছে দক্ষতার শেষ সীমা, মহত্ব হচ্ছে নিজেকে বিলীন করে দিয়ে ওদেরকে জাগিয়ে রাখা, লাঘব করা কষ্ট, এরকম। তো শিক্ষকতায় কিছু লোক নিশ্চয়ই মহৎ হবে, ক্রিকেটাররা যেমন মহৎ হতে পারেন। তো ওই জায়গায় গিয়ে আমার সামনে আমি বড় শিক্ষক যাদের পেয়েছি তাদের মতো হওয়ার একটা প্রেরণা আমার মধ্যে আছে, কিন্তু সীমাবদ্ধতা আছে।
আমার শক্তি সামর্থ্য, আমি মধ্যম গোছের, তো খুবই ট্যালেন্টেড না, সব কিছু অসাধারণভাবে আমি পারি না, তো আস্তে আস্তে করি আর কি, ভাড়ে কাটার ব্যাপার। না, সিদ্ধান্ত নিশ্চয়ই আপনারই ছিল শিক্ষক হবেন আপনি। হ্যাঁ নিশ্চয়ই, আমি যখন শিক্ষকতা শুরু করি ওই বছরই পড়তে পড়তে তো আমি দেখলাম যে সরকারি চাকরি করাটা বোধহয় আমার জন্য নিরাপদ হবে, ওটা পাওয়া যাবে, পড়লেই হয়। তো এটা সেটা পড়ে আমি 25তম BCS কোয়ালিফাই করি, ইনফরমেশন ক্যাডারে হয়, কিন্তু ততদিনে আমি 2 সেমেস্টার শিক্ষকতা করে ফেলি, মানে দ্বিতীয় সেমেস্টার চলছে। তো তখন আমি আর 25তম BCS জয়েন করি না। আমার সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে ছাত্রদের সাথে থাকতে আমি গভীর আনন্দ পেতে থাকি। আমি কথা বলতাম, শিক্ষকতায় কথা বলা যায়, আমি পড়ি, পড়াটা শিক্ষকতার সঙ্গে যুক্ত, বিশ্লেষণ করা যায়। আর আমি যে ছাত্রদের সঙ্গে থেকেছি, মধ্যম এবং মেধাবী যে ছেলে মেয়েদের সঙ্গে থেকেছি, তাদের চোখের দিকে তাকিয়ে তাদের সঙ্গে, প্রাক্তন ছাত্রদের সঙ্গে মিশে বলছি, থেকে আমার মনে হয়েছে যে এটা ওয়ার্দি, আমি এদের সঙ্গে থেকে শিক্ষকতা আসলে সম্প্রসারিত শিক্ষার্থী জীবন বলতে পারেন। মানে আমি যে শেখার মধ্যে ছিলাম ওটার অফিসিয়াল, সবাই তো শিখি, শিক্ষকতায় ওটার একটা আনুষ্ঠানিক এক্সটেনশন থাকে, রিসার্চের মধ্যে আসতে হয়, নতুন নতুন প্রশ্ন আসে, ছাত্ররা জিজ্ঞাসা করেন বিভিন্ন বিষয়, বিশ্লেষণ করতে হয়, ব্যাখ্যা করতে হয়, এমন কিছু সংকট আসে যেগুলোর উত্তর আমি বা আমার চারপাশ থেকে আমি দিতে পারি না, আমিও ভেবে বের করতে পারি না। এটা একটা প্রশ্ন নিয়ে এগিয়ে যাওয়ার মতো আর কি। এই শিক্ষকতা আমাকে, আমার মনে হয়, সহযোগিতা করেছে আমার জীবনকে জীবনের মূল সুরের সঙ্গে মিলিয়ে নিতে আর কি। আমি বোধহয় এরকম হতে চেয়েছি, আরো পরে হয়তো বোঝা যাবে। ওকে, এর পাশাপাশি এই যে সাহিত্যের সঙ্গে যুক্ত থাকা, হুমায়ুন আহমেদ পাঠক সংঘ নামে একটা সংগঠন প্রতিষ্ঠান করেছিলেন আপনারা অনেক আগে, কিন্তু বর্তমানে আমার কাছে যেটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, নামের দিক থেকেই রবীন্দ্রনাথকে নিয়ে আপনারা কাজ করছেন এবং একটা সভা করেছেন, খামখেয়ালি সভা বা সামথিং লাইক দিস। আমি শুরু থেকে এটার সাথে ছিলাম, কিন্তু এটির আয়োজন আসলে হাসিম ভাই এবং ফয়সাল ভাই সহ আমাদের আরও কয়েকজন বন্ধুরা মিলে করে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের আমরা একসঙ্গে ছিলাম। আব্দুল আবু সাইদ আমাদের খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ দেশের, এবং আমার মনোজগতে উনি খুবই প্রভাব বিস্তারকারী একজন। বহু কিছু আমি ছোটবেলা থেকে পছন্দ করতাম ওনার ত্যাগ আমাকে সবচেয়ে উজ্জীবিত করে। তো ওনার সংস্পর্শে আসার একটা সময় সুযোগ আমাদের অনেকের ঘটে, প্রত্যেকেই একটু ইনিশিয়েটিভ নেয়া, উদ্যোগী ছেলে মেয়ে। হাসিম ভাইয়ের সহযোগিতায় আমরা খামখেয়ালি সভা বলে একটি সভা আয়োজন করি। রবীন্দ্রনাথই এই নামটা দিয়েছিলেন, তারই একটি খামখেয়ালি সভা ছিল। এই সভায় আমরা রবীন্দ্রনাথ বিষয়ে পড়াশোনা করি, আলোচনা করি। প্রত্যেক মাসে আমাদের মধ্যে একজন একটা প্রবন্ধ উপস্থাপন করেন, 1 মাস ধরে আমাদের সভ্যরা ওই বিষয়টা পড়েন। আনুষ্ঠানিকভাবে কি রবীন্দ্রনাথ পড়া হয় না, আমরা বসে রবীন্দ্রনাথ পড়ছি, বসে শরৎচন্দ্র পড়ছি বা সতীনাথ ভাদুরী পড়ছি, এরকম হয় না। কিন্তু যদি একটা আয়োজন থাকে যে এই মাসে আমরা রবীন্দ্রনাথের গোড়া উপন্যাসটা পড়ব এবং আমাদের একজন সভ্য সেটার উপরে আলোচনা করবেন, আমি যত্ন করে পড়তাম। আমাদের এক বন্ধু ওটা প্রবন্ধ উপস্থাপন করতেন এবং আমরা তখন ওটাই আলোচনায় আমি আগ্রহী হয়ে অংশ নিতাম। এটা ধরুন 3.5 বছর, প্রায় 3.25 বছর হয়ে গেল। 36টা সভা গত বছর আমরা পার করেছি। 36 বার রবীন্দ্রনাথ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে। ঢাকা শহরের রবীন্দ্রনাথ বিষয়ে গুরুত্বপূর্ণ সব মানুষ আমাদের সবাই এসেছেন। হাবুল মালা আব্দুল মুহিত একবার নিজে আগ্রহ প্রকাশ করে তোমাদের সবাই আসবো বলে হাসিম ভাইকে ওনার অফিস থেকে জানানো হয়, এবং উনি 3 বারের মতো আমাদের সবাই আসেন। রেজওয়ানা চৌধুরী বন্যা নিজে একবার আগ্রহী হয়ে উপস্থাপন করেছেন প্রবন্ধ। নাম উল্লেখ করতে পারছি না, সকলের মনে পড়ছে না, আমাদের অনেকে এসছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপকরা, গত সভায় আকরম স্যার ছিলেন। আমরা ওখানে রবীন্দ্রনাথ বিষয়ক এক ধরনের, আমি বলবো, নিবিড়তা অর্জন করেছি। একটা বিষয় আমরা সবসময় মানে আমরা জেনে থাকি যে বই লিখতে গেলে পড়তে হয়, যেটা ছিল আপনার ছোটবেলা থেকে পড়ার অভ্যেস ছিল, পড়ার আগ্রহ ছিল। কিন্তু এই যে লেখালেখি করছেন, একটা হয় কি যে পছন্দের লেখক থাকলে তার কিছু লেখার প্রভাব চলে আসে। আপনার ক্ষেত্রে কি এমন ঘটেছে? যে আমরা কেউই আসলে অন্যের জীবনযাপন করতে চাই না। চিন্তা করে দেখবেন যে আমাদের বাবারা কেউই আমাদের দাদাদের মতো না, আমাদের মা নানির মতো না। এটা হওয়ারও কথা না এবং আকাঙ্ক্ষাও না। যেহেতু না, এর মধ্যে সত্যটা হলো আমরা আসলে আমাদের মতো হতে চাই। আমার পছন্দের লেখক যিনি বা যারা, আমি তাদের মতো লিখবো, এটা দুঃখের অংশ। মানে কাউকে যদি কেউ জানায় যে আপনি আসলে সুবীর নন্দীর মতো গান গান বা শ্যামল মিত্রের মতো আপনার গলা, এটি তার জন্য একটা দুঃখজনক ঘটনা। গায়ক তো নিজের কণ্ঠস্বর পেতে চান। হ্যাঁ, কিছু প্রভাব রয়েছে, কারণ যার লেখা বেশি পড়তাম বা যাদের লেখা খুব পছন্দ করতাম, শীর্ষেন্দু, সমরেশ, সুনীল, এই অংশের লেখা, বা যিনি মানিক পছন্দ করবেন, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখায় যে কারুকাজ, বা
মার্কেজ বা শহীদুল জহির যাদের প্রিয় হবেন তারা ওই ধারায় লিখতে শুরু করবেন। প্রথম জীবনে সকলেরই এই সংকটটা হয় অন্যের মতো হওয়ার, যা তার প্রিয় তার মতো হওয়ার একটা প্রবণতা থাকে। আমরা প্রিয় খাবার খেতে থাকি, তারপর একটু পরে টের পাই যে প্রিয় খাবার আসলে উপকারী খাবার সবসময় না। কিছু বয়স পার করার পরে আমরা আবার উপকারী খাবার খাওয়া শুরু করি। এই যে উপকারী খাবার খাওয়া শুরু করি, এটা আমাদের মধ্যে রিজনিং ডেভেলপ করে, ওই আবেগ এবং উপলব্ধির জায়গাকে সমন্বয় করে। তো লেখার জগতে হয়তো আমি আমার এই পর্বটা পার করছি, তবে আমার সবসময় আগ্রহ রয়েছে আমি আমার যে জীবন দেখে গেলাম, আমি আমার যে উপলব্ধির মধ্যে থাকি, আমার যেরকম লাগছে সেটা প্রকাশ করা। গানের যেমন গলা, লেখা সেরকম হলো কথা, শব্দ, ভাষা। ভাষার নির্মাণটা সম্ভবত আমাদের দেশে আমরা একটা সংকটের মধ্যে দিয়ে গিয়েছি। ভাষায় আমরা সরল হয়েছি, সৌকর্য কমেছে। হ্যাঁ, সরল হওয়া এবং শিল্পগুণ হারানো দুটো এক জিনিস নয়। আমরা সম্ভবত শিল্পগুণ হারানোর যে একটা প্রক্রিয়া কিছু দূর গিয়েছে। আমাদের প্রিয় লেখকদের যদি আমরা তালিকা দেখতে পাই, তাদের প্রত্যেকেরই ভাষায় এক ধরনের কারুকার্যহীনতা ছিল, যেটা বাংলা ভাষার একটা সংকটও আমি মনে করি। এই পর্যায়টা আমরা পারও করছি। শহীদুল জহির একটা উদাহরণ, শাহাদুজ্জামান একটা উদাহরণ, নাটকের জগতেও এটা রয়েছে, পরিবর্তিত হচ্ছে। মাঝখানে একটা পর্যায়ে আমরা পার করেছি। তো এই পরিবর্তন আমার মনে হয় যে আমরা যেহেতু আসলে আটা খাই না, আমরা খাই কেক, আমরা খাই রুটি, গম খাই না। এই যে নির্মাণ পর্ব আছে, এই যে প্রস্তুতি পর্ব আছে, আমরা আসলেই কিন্তু অনেক কারুকাজ করা কেক পছন্দ করি। আমরা সুতোর গামছা পরে বেড়াচ্ছি না, আমরা ওই কাপড়টাকে তাঁত নিয়ে যাচ্ছি না, ওটাকে আবার বানাচ্ছি। এই ফুলগুলোর দিকে লক্ষ্য করুন, কত নিবিড়ভাবে করা। এই যে অনেক দূর পর্যন্ত করা নির্মাণ, এই পরিশ্রম, এটা তো সামর্থ্যের সঙ্গে যুক্ত। সম্ভবত সক্ষম লোক বাড়লে, সক্ষম শিল্পী বাড়লে, শ্রোতা বাড়লে, পাঠক বাড়লে এটা হবে। সেই পর্যায়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, জাতি নির্মাণের পর্ব আর কি। নিজে নির্মিত হচ্ছি, অন্যকে ওই দিকে নিয়ে যাচ্ছি। আমার লেখার জগতে আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বন্ধুদেরও ভূমিকা রয়েছে প্রবলভাবে। খুবই সহযোগিতা রয়েছে, খুব ভালোবাসা পেয়েছি, অনেক রকমের মানুষের সঙ্গে মিশেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা বড় বিশ্ববিদ্যালয়, নাটকের বন্ধু ছিল, কিছু না করা বন্ধু ছিল অনেকেই। কিছু না করা বন্ধু আড্ডায়, গানে, সিনেমা দেখে, কম্পিউটার তখন কেবল আমাদের মধ্যে আসছে, মোবাইল ফোন ছিল না, যেটা আমাদের জন্য অত্যন্ত উপকারী ছিল। আমরা নিবিড় ছিলাম, কাছাকাছি ছিলাম, কাছে এসে আমরা অনুভব করতাম যে আমরা কাছে এসেছি। দূরে থেকে কাছে থাকার যে ইলিউশন, এই ম্যাজিক তখন ছিল না। ইভেন কাছে থেকেও দূরে চলে যাওয়ার যে একটা ইলিউশন, পাশাপাশি বসে আছে তারপর সেলফোন টিপছে। ওইটা আমাদেরকে খুবই উপকৃত করেছে। আমার বন্ধু কাজল, রানা, তারেক, ওরা আইনজীবী, জাজ। তো ওরা আমাকে, আমার মনে হয় আমার বিশ্ববিদ্যালয় জীবনে আমাকে সামলে রেখেছে। আমি যেন ভেঙে ভেঙে পড়ছিলাম, দিশেহারার মতো, কোন দিকে যাচ্ছি, কি করছি, আমি কি আইন পড়বো কিনা, পড়ে কোথায় যাব, লিখে কি হবে, লিখতে পারবো কিনা। ঠিক এই জায়গাটা থেকে যেহেতু আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, এক ধরনের ডিলেমা বলবো, এক ধরনের কনফিউশন শুধু আপনার জীবনে না, আমাদের প্রত্যেকের জীবনেই বসবাস করে। সেটা আমাদের এডুকেশন সিস্টেম বলেন, সোশ্যাল সিস্টেম বলেন, সেখানে আছে। এমনি লাইফ আগে থেকে ঠিক থাকলেও সেটা চলতে গিয়ে অনেক সময় ডিটাস্ট হয়ে যায় আমরা। তারপরে কর্মময় জীবনে কোথায় প্রবেশ করব সেটা করতে গিয়েও সেখান থেকে এই যে ধীরে ধীরে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং এক ধরনের হতাশা মনের মধ্যে চলে আসে যে যা করছি সেটার আসলে মূল্য নিজে থেকে অনুভব করি না, যা করা উচিত ছিল সেখানে যেতে পারি না। এবং একটা সময় বয়সে গিয়ে, একটা বয়সে হয়তো 40-এর পরে গিয়ে অনেকেই ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তো এই জায়গাগুলো নিয়ে সবকিছু মিলিয়ে একটা মানুষের স্বপ্নের জায়গাতে যদি কথা বলতে চাই, আপনি কি বলবেন আসলে? আমি দেখেছি যে ঘটনাগুলো আমাদের জীবনকে প্রভাবিত করে তার একটা বড় অংশ আমরা নিয়ন্ত্রণ করি না। এবং এই নিয়ন্ত্রণ নেওয়া, নিতে না পারার, নিয়ন্ত্রণ নিতে চাওয়া এবং না পারার যে সংকট, এটা ইউরোপে সংকট, আমেরিকায় সংকট, আফ্রিকায়, সবখানে এটা একটা কালচারাল জার্নি। এখানে ট্রিক হচ্ছে, আমার মনে হয়েছে আরামদায়ক উপায় হলো বের করে ফেলা, এক, জীবন বদলের উপায়, দুই, বদল তো সক্ষমতার সঙ্গে না, বাস থেকে নেমে গেলে বাস যাত্রী বদল করে ফেললাম, চাকরি বদল করলে সহকর্মী বদল হয়ে গেল। এটা সবাই পারবে না। আমরা বাবা মা বদল করতে পারি না, বন্ধু বদল করতে পারি না, তাই না? বন্ধু পারি, ভাই বোন পারি না, সব বদল করা যায় না। তখন বিশ্লেষণ করা, এটা সক্ষমতা। জ্ঞান বাড়ালেই যা ঘটে সেই ব্যাপারটাকে আমরা এমনভাবে বিশ্লেষণ করতে পারি যে আমাদের আর মনে হয় না যে আমরা ব্যর্থ হয়েছি। এই বিশ্লেষণী শক্তি, আমি বলছি না যে মনে করো আমি ভালো আছি, এরকম নয়, বরং যা ঘটেছে তার অন্য ব্যাখ্যা। যে আমাকে সহযোগিতা করেনি, যে রিক্সাওয়ালা গেল না, সেই রিক্সাওয়ালা যে রিক্সায় বসে যেতে না চাওয়ার মধ্য দিয়ে তার স্বাধীনতার চর্চা করলো, আমি চাই আমাকে কেউ না বলুক আমি কি করব,
নিজের মতো করব, কিন্তু রিকশাওয়ালা আবার সে আমার কথাই যাক। যদি আমি বিশ্লেষণ করতে পারি, রিকশাওয়ালাও স্বাধীন, সেও বলল ভাই যাব না, এই উদার সময়ে আমি এবং রিকশাওয়ালা থাকি, এ তো দারুণ ব্যাপার। এটা যদি আমি বুঝতে পারি যে ওই রিকশাওয়ালা বলতে পারলো যাব না, তাহলে সে অধীনস্থ না। এই স্বাধীন, অধীনস্থ না, সবল সক্ষম একটা লোকের সাথে আমি থাকি, এই সমাজে থাকার আনন্দ আমাকে উজ্জীবিত করবে, আমার রাগ হবে না। চমৎকার। বিশ্লেষণ করলে সমর্থ হব। এক্স্যাক্টলি। এবং আমরা ফার্স্ট ইমোশন আমাদের মনের মধ্যে যেটা সঙ্গে সঙ্গে জন্ম হয়, সেটা নিয়ে যেন সবসময় না চলি, আমরা একটু গভীরভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি। সম্ভবত এটা উপায়। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, সম্মানিত বোধ করেছি, ভালো লেগেছে কথা বলে। থ্যাংক ইউ সো মাচ।